হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এবিটিএ সলিউশনের পেজ নাম্বার 381 নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। প্রথম কোশ্চেন দেওয়া আছে 4x টাকার x বছরে সরল সুদ 2x টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত। তোমাকে বলা হচ্ছে 4x টাকার x বছরে সরল সুদ 2x টাকা হলে বার্ষিক সুদের হার, তার মানে আর জানতে চাইছি। আর মানে আমরা কি জানি, I × 100/PT। তাহলে এটাই যদি হয় তাহলে আই মানে কত বলেছে, সুদ বলেছে 2x × 100 বাই আসল কত বলেছে, আসল বলেছে তোমার 4x টাকার। তাহলে এখানে 4x × সময় বলেছে x বছর, তাহলে x বছর যদি কাটাকুটি করো তাহলে শূন্য x কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2, আবার 2 দিয়ে কাটলে কত হবে 50। তার মানে এটাই যদি হয় তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে, আর এর ভ্যালু কত আসবে, আর এর ভ্যালু আসবে 50/x%, যেটা আমাদের কোথায় আছে, আমাদের সি নাম্বার অপশানে আছে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলা হচ্ছে ax² + 2bx + c সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে যখন, তাই তোমার সমীকরণ কি দিয়ে দিয়েছে, ax² + 2bx + c = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব, তাহলে বীজদ্বয় বাস্তব কখন হয়, বীজদ্বয় বাস্তব হবে যখন, তাহলে বীজদ্বয় বাস্তব কখন হয়, যখন b² - 4ac এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, মানে গ্রেটার দ্যানের জন্যও হয় অথবা ইকুয়াল টু 0 হলেও আমরা কি বলতে পারি, বীজদ্বয় বাস্তব হবে। তাহলে এখানে b কত, b মানে হচ্ছে 2b, তাহলে আমরা বসাবো, তাহলে 2b² - 4 × a মানে a × c মানে c গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে তোমার এখানে থাকলো 4b², আর এটা যদি ওই পারে যায় তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4ac, দুদিক থেকে 4 কেটে গেল, তাহলে b² গ্রেটার দ্যান ইকুয়াল টু কী হয়ে যাবে, b² গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাবে ac। তার মানে b² এর ভ্যালু ac-র থেকে বড়। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে, আমাদের ঠিক হবে অপশান নাম্বার ডি। আচ্ছা, আমি এখানে পাশে লিখে দিচ্ছি তোমাদের জন্য, b² গ্রেটার দ্যান ইকুয়াল টু ac, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। ঠিক আছে, পরের কোশ্চেন বলা হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 12 সেমি, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব। তাহলে মনে করো এটা হচ্ছে 12 সেমি, তোমাকে বলা হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। এটা যদি কেন্দ্র হয়, জ্যা যদি এবি হয়, আর এটা যদি সি বিন্দু হয়, তাই তোমাকে জানতে চেয়েছে ওসি। তো আমি যদি এটা যুক্ত করি ওবি, তাহলে এটা কত, ব্যাসার্ধ 10, কারণ ওটা বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা জানি কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর লম্ব হয় তাহলে সেটা কি হয়, দুটো সমান ভাগে ভাগ করে দেয়। তার মানে 12 বলেছিল, তাহলে এটা 6, ওটাও 6, তাহলে 6 সেমি যদি হয়, তাহলে 6 সেমি হলে আমরা এটাকে অতিভুজ জানি, এটা হচ্ছে নিচেরটা ভূমি, লম্ব, তাহলে লম্ব জানতে চেয়েছে। তাহলে আমরা লম্ব বের করার ডাইরেক্ট সূত্র জানি, লম্ব কীভাবে বের করি আমরা, অতি স্কোয়ার √অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √10² - 6²। তাহলে কত আসবে, 100 - 36 = √64, আর √64 মানে ভ্যালু কত আসবে, √64 মানে ভ্যালু আসবে হচ্ছে 8। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো। বলা হচ্ছে tan θ = cot θ হলে থিতা এর মান কত ডিগ্রি। তোমাকে বলা হচ্ছে tan θ = cot θ হলে থিতা এর মান কত ডিগ্রি। আচ্ছা, তাহলে tan θ থেকে গেল, cot θ জায়গায় আমরা কি লিখতে পারি, tan 90 - θ। tan 90 - θ যদি লিখি তবেই তো সেটা মানে cot θ। তাহলে θ = 90 - θ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 2θ = 90, তার মানে থিতার ভ্যালু আমাদের কত আসবে 45, আর থিতার ভ্যালু 45 মানে আমরা কি জানি, 45 মানে হচ্ছে π/4 রেডিয়ান। যেহেতু ডিগ্রিতে না দিয়ে আমাদের রেডিয়ানে দিয়েছে, তাহলে 45 রেডিয়ান, রেডিয়ান মানে মাথার উপরে সি। ঠিক আছে, এটা আমাদের কত নম্বর অপশান, এটা আমাদের বি নাম্বার অপশান। পরে কোশ্চেন, পরের প্রশ্ন বলা হচ্ছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান সমান। তাহলে চোঙের বক্রতল আর আয়তন সমান বলে দিয়েছে, চোঙের বক্রতল আর আয়তন সমান। ঠিক আছে, তাহলে চোঙের বক্রতলের সূত্র কি 2πr/h, আর চোঙের আয়তনের সূত্র হলো πr²h। যদি কেটে দাও πh আর একটা কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত আসলো 2। তোমাকে বলা হচ্ছে তার ব্যাসার্ধের মান কত হবে, তার ব্যাসার্ধের মান হবে 2, তাহলে অপশান নাম্বার আমাদের বি। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত। তাহলে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা, তার মানে 1 থেকে শুরু করে 1 2 3
4 করে শুরু করে বলা হচ্ছে প্রথম 30, 27, 28, 29, 30 এর মধ্যমা কত। তাহলে মধ্যমা মানে আমরা জানি যে যদি n ইকুয়াল টু জোড় হয়, n ইকুয়াল টু যদি জোড় হয়, মধ্যমা বের করার ফর্মুলা হলো মধ্যমা আমরা কী পাবো, মধ্যমা পাবো হচ্ছে আমরা n/2 ও n/2 প্লাস 1তম পদের গড়। ঠিক আছে, তাহলে n/2 তম অর্থাৎ n/2 মানে কি, n/2 মানে হচ্ছে তোমার হচ্ছে 30/2, তাহলে 15, তাহলে 15 ও 16 এর গড়, তাহলে 15 আর 16 এর গড় কত হবে 15.5, তাই তো 15.5। তাহলে আমাদের যেটা অপশান আছে সেটা হলো বি নাম্বার অপশান, অর্থাৎ 15.5। শূন্যস্থান পূরণে বলা হচ্ছে বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পরে তার বন্ধু এই ব্যবসায় যোগ দেন, ইহা এক প্রকার ড্যাশ কারবার। আচ্ছা, অংশীদারি কারবার দু ধরনের হয়, যদি কোনো শর্ত বলে না দেয় 4 মাস বা কিছু, একবারে যদি সিম্পল বলে দিল যে তারা এত টাকা দিয়েছে এবং একদম বছরের শেষে তাদের লাভের অনুপাত বের করতে বলেছে, সেটাকে সরল বলে। যেহেতু এখানে 4 মাস পরে হিসাব বলেছে, তাহলে এটা কি হবে, মিশ্র অংশীদারি কারবার হবে। 2 নম্বর, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস ড্যাশ। তোমাকে বলা হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই, ঠিক আছে, কমা ওয়াই ভ্যারিজাস এক্স ভ্যারিজাস জেড, কমা ওয়াই ভ্যারিজাস জেড যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস কত। ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো তাহলে যেটা বলছিলাম যে আমরা ভ্যারিজাস চিহ্ন উঠিয়ে নিয়ে আমরা কি নিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু k1z এবং পরেরটার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু k2z। এবার আমাদের বলা হয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা বসাই তাহলে k1z প্লাস k2z। ঠিক আছে, তাহলে k1z প্লাস k2z, তার মানে যদি আমরা জেড কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে k1 প্লাস k2, আর এদিকে থাকবে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই যেটা সেটা ইকুয়াল টু, আর এটা কনস্ট্যান্টের জন্য ভ্যারিজাস চিহ্ন হয়ে যাবে এবং সেখানে থাকবে জেড, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস হয়ে যাবে জেড। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস হয়ে যাবে জেড। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে একটি লেবুকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি খণ্ডের তল সংখ্যা। তাহলে যখন একটা লেবু কেমন হয়, গোলাকার, তাহলে গোলককে তুমি যদি 4টা ভাগে ভাগ করো, তাহলে খেয়াল করো সমান 4 ভাগে যদি ভাগ করো, তাহলে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগের একটা পোর্শন এদিকটা হবে সমতল, এদিকটাও হবে সমতল, তাহলে দুটো তল পেলে, আর এই যে এই পোর্শনটা এটা হচ্ছে বক্রতল, তাহলে এটা এক, এটা এক, এটা এক, অর্থাৎ মোট কটা তল পাবে, 3টি তল পাবে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। তাহলে যদি দুটো ত্রিভুজের অনুরূপ বাহু সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটো কী হবে, ত্রিভুজ দুটো হবে সদিশকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদিশকোণী ত্রিভুজ। 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা কত। তাহলে খেয়াল করো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, আচ্ছা 4কে আমরা এইভাবে লিখতে পারি sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, আর একটা হয়ে যাবে এ মাইনাস বি। ঠিক আছে, এবার sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বলেই দেওয়া আছে কোশ্চেনে, সেই কোশ্চেনে সেটা কত, sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বলে দেওয়া আছে 2 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার ভ্যালু হচ্ছে 1, কারণ এটা সূত্র, তাহলে 2 1 2, তাহলে এর উত্তর হবে 2। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে যদি x1, x2, x3 ডট 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 xn এর গড় x বার হয়, তবে a প্লাস x1, a প্লাস x2, ডট ডট a প্লাস xn, a প্লাস xn এর গড় কত হবে, এর গড় কত হবে। তো এটা একটা বেস্ট এক্সাম্পল, তোমরা সিম্পল এক্সাম্পল দিয়ে করতে পারো। ধরো 1 2 3 এর গড় কত, এর গড় হচ্ছে 1 + 2 + 3/3, তাহলে 6/3 মানে হচ্ছে 2, তাহলে গড়। এবার যদি প্রত্যেকের সাথে তুমি একটা কনস্ট্যান্ট নাম্বার যোগ করে দাও, মনে করো
ওয়ানের সাথেও 5 যোগ করলে, 2-এর সাথেও 5 যোগ করলে, আর 3-এর সাথেও 5 যোগ করলে, তাহলে এদের গড় কী হবে? গড় তখন হয়ে যাবে 1 আর 5 যোগ করলে 6, 2 আর 5 মানে 7, আর হচ্ছে 8, তাহলে 6 + 7 + 8 বাই কত 3, তাহলে 6 8 14, 7 21, 21 আর 3 মানে হচ্ছে 7। তাহলে দেখো তুমি যোগ করেছিলে 5, তাই জন্য গড় যেটা আগে বেরিয়েছিল আর এখন যেটা গড় বেরালো সেই দুটোর মধ্যেও ডিফারেন্স কত? 5। তাহলে এক্ষেত্রে আমরা একসঙ্গে উত্তর দিতে পারি। একসঙ্গে উত্তর দিলে সেটা কি হয়ে যাবে? এক্স, যেহেতু প্রতিটা পদের সাথে এ যুক্ত আছে, তাহলে আমাদের যে গড় হবে সেই গড়টা হয়ে যাবে এক্স এ প্লাস x বার, কারণ গড়ের সাথেও সেটা অ্যাড হয়ে যাবে, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 3-এর 1 নম্বর সত্য মিথ্যা। তো কোশ্চেন বলা হচ্ছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তো আমরা জানি 1 বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হয়? সেম হয়। তাহলে এটা যেহেতু পার্থক্য 1 টাকা বলে দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। মাথায় রাখবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এটা 1 বছর যদি বলা থাকে তাহলে সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদও তাই হয়, তার মানে ডিফারেন্স 0 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 1 বলে দিয়েছে। নেক্সট 2 নম্বর, সূর্যের উন্নতিকোণ হ্রাস পেলে কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। তোমাকে বলা হচ্ছে, মনে করো এটা একটা স্তম্ভ, তাহলে সূর্যের উন্নতিকোণ ছিল হচ্ছে প্রথমে মনে করো 45 ছিল, ঠিক আছে, প্রথমে মনে করো 45, এবার উন্নতিকোণটা কি হলো? হ্রাস পেলো। কোন হ্রাস পেলো বলতে 45 ছিল এখন 30 হয়ে গেল, তাহলে কোন হ্রাস পেলে? আগে ছায়ার দৈর্ঘ্য ছিল এইটুকু, এখন ছায়ার দৈর্ঘ্য কি হয়ে গেল? বেড়ে গেল। তোমাকে এখানে বলেছে উন্নতিকোণ হ্রাস পেলে কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, কিন্তু এটা কি মিথ্যা হবে, তাহলে এটা আমাদের মিথ্যা। নেক্সট 3 নাম্বার কোশ্চেন এখানেই করিয়ে দিচ্ছি আমি, 3-এর 3 বলা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। আচ্ছা মাথায় রাখবে, যদি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বলে, ক্ষুদ্রতর বললে স্থূলকোণ হবে এবং বৃহত্তর বললে সূক্ষ্মকোণ হবে। যেহেতু এখানে বলেছে ক্ষুদ্রতর স্থূলকোণ, তাহলে এটা কি হবে? সত্য। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 4 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 64। তাহলে কোনো ঘনকের পার্শ্বতল, আচ্ছা ঘনকের ক্ষেত্রে পার্শ্বতল কটা থাকে? ঘনকের ক্ষেত্রে পার্শ্বতল থাকে হচ্ছে 4টি, কারণ তুমি উপর আর নিচ নিতে পারবে না। পার্শ্বতল কত থাকে? 4টি। তাহলে পার্শ্বতলের সূত্র হয়ে যায়, পার্শ্বতল = হয়ে যায় 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 4 ইন্টু বাহু, বাহু কত আমাদেরকে বলে দিয়েছে? আমাদেরকে বলে দিয়েছে 4 সেমি বাহু, তার মানে 4-এর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 16, তার মানে 4 16 64। যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে 64, তাহলে এটা কি হচ্ছে? সত্য হচ্ছে। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হচ্ছে x² - x + 2 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে বীজদ্বয় বাস্তব হওয়ার জন্য আমাকে ABC 3টা জানতে হবে। a মানে 1, b মানে কত? -1 এবং c মানে হচ্ছে 2। এই 3টা থেকে পেয়ে গেলে এবার b² - 4ac এর ভ্যালু বের করে দেখো। তাহলে b² - 4ac মানে হচ্ছে -1² -4 × 1 × 2, তাহলে কত হবে? -1² মানে 1, -4 × 8, তাহলে আসলে -7। যেহেতু এটা <0, তার মানে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল মিথ্যা, কারণ তোমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব। নেক্সট, ওজাইভের দ্বারা কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমার মান নির্ণয় করা যায়। অবশ্যই ওজাইভ দ্বারা কি নির্ণয় করা যায়? মধ্যমার মান, এবং আয়তলেখ দ্বারা সংখ্যাগুরু মান নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের শুরু হচ্ছে এসিকিউ পোর্শন। এসিকিউ শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটা মতামত জানা অবশ্যই জরুরি। তোমাদের এই সেশনটা, অর্থাৎ এবিটিএ সলিউশনের সেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে, ঠিক আছে? এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো এবং তোমাদের কোন কোন জায়গায় অসুবিধা আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যে স্যার আমার এই জায়গায় প্রবলেম আছে এই পোর্শনটাতে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য, এগুলো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো শুরু করি প্রথম 4-এর 1 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, বলা হচ্ছে বার্ষিক 6 মাস অন্তর সুদের পর্বে 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকা 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা 6 মাস অন্তর বলেছে, তার মানে সুদের পর্ব কত হয়ে যাবে? সুদের পর্ব হয়ে যাবে 12/6, তার মানে হচ্ছে 2, ঠিক আছে, সুদের পর্ব 2। তাহলে আমাদের সূত্র, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি হয়ে যায়? সমূল চক্রবৃদ্ধির সূত্র হয়ে যায় p ইন্টু ব্র্যাকেটে 1 + r/2/100⁴ কারণ হচ্ছে যেহেতু সুদের পর্ব 2, rকে 2 দিয়ে ভাগ করতে হয় এবং সময়ের জায়গায় 2n গুণ হয়ে যায়। ঠিক আছে, তোমাকে এখানে বলেছে 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকার, তার মানে p মানে হচ্ছে 3200 টাকার
1 প্লাস আর এর ভ্যালু 10, 10/2/100 টু দি পাওয়ার 2n, তাহলে 2 ইন্টু 1.5 বছর, 1.5 বছর মানে কত 3/2, কারণ 1 1 পূর্ণ 1-এর 2 মানে কত 3-এর 2, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলে 2 2 কেটে গেল, তাহলে এখানে কত থাকছে 3200, 2 দিয়ে কাটাকুটি করলে 5, তাহলে এখানে থাকছে 105/100, এটা কবার আসছে, এটা পাওয়ারে কিউব 3 বার আসছে, তাহলে 3200 গুণ 105/100 গুণ 105/100 গুণ 105/100, ঠিক আছে। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। আচ্ছা, এবার তোমাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 3টে গুণ করবে, 105 105 105 গুণ করে নেবে, আর যারা কাটাকুটি করে ছোট করতে চাও ছোট করে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে প্রথম কথা হলো আমি নিচে 100 রাখছি সুবিধার জন্য, যাতে আমাদের পয়েন্ট বসাতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দুটো দুটো 105 গুণ করলে কত আসবে, দুটো 105 গুণ করলে তোমাদের আসছে 11025, এর সাথে যদি আরও একটা 105 গুণ করি তাহলে কত আসছে তোমাদের আসছে 1157625, 1157625। তাহলে এই যে 1157625 এলো, 1157625 এর সাথে তোমাকে আবার কত গুণ করতে হবে 32, তাহলে গুণ করলে কত আসবে তাহলে আমাদের আসলে এটা 37043900, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেটাই বসিয়ে দেবো, 37043900 বাই নিচে কত থাকবে 1 লিখে 4টা শূন্য, কারণ হচ্ছে 4টা শূন্য আছে, দুটো কেটে দাও, এবং আমাদের যে উত্তর আসবে 3704.39, ঠিক আছে। তোমরা গুণটা দেখে নেবে, যদি কোনো জায়গায় ভুল হয় তোমরা ঠিক করে নেবে, আশা করি ভুল হবে না। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ তুমি ভাবো, তুমি প্রথমে রেখেছিলে 3200, তুমি পেলে হচ্ছে এটা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কী হয়ে যাবে, এটা থেকে সমূল থেকে আসলটা বাদ হয়ে যাবে, অর্থাৎ সমূল থেকে আসলটা বাদ হলে 3704 থেকে 3200 বাদ হলে 504.39, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এটি যৌথ ব্যবসায় মহেশ ও রমেশের মূলধন অনুপাত 2:3, মহেশ ও আসিফের মূলধন অনুপাত 3:4, বছরের শেষে 4600 টাকা লাভ হলে রমেশের লাভ্যাংশ কত। আচ্ছা, প্রথমে বলেছে মহেশ আর রমেশ, তাহলে মহেশ বাই রমেশ এটা বলে দিয়েছে 2/3, ঠিক আছে। তারপরে বলেছে মহেশ বাই আসিফ, এদের অনুপাত বলে দিয়েছে 4/3/4, ঠিক আছে। তোমাকে বলেছে মহেশ ও রমেশের মূলধন অনুপাত 2:3, আর এবং মহেশ ও আসিফের মূলধন অনুপাত 3:4, ঠিক আছে। এবার বলা হচ্ছে বছরের শেষে 4600 টাকা লাভ হলে, তাহলে দেখো এখানে মহেশ হচ্ছে 3, এখানে মহেশ কত 2, তাহলে কি করবে, এখানে 3 দিয়ে গুণ করবে দুটোকে, এবং এখানে কত দিয়ে গুণ করবে 2 দিয়ে গুণ করবে প্রত্যেকটাকে, তাহলে 3 দুগুণে 6/9, এখানে আসবে 6/8, ঠিক আছে। তাহলে মহেশ ইস টু রমেশ ইস টু আসিফ, এটা কত হয়ে গেল 6:9:8। এবার তোমাকে বলেছে মহেশের রমেশের লাভ্যাংশ কত, তো রমেশ মাঝখানে আছে, তাহলে রমেশের কত হবে 9 বাই টোটাল মানে হচ্ছে 8 6 14, 14 9 কত, 14 9 হচ্ছে তোমার 23, ঠিক আছে, ইন্টু 4600, তাহলে 23 দিয়ে কাটলে 200, 2 9 1800, তাহলে রমেশের যে লাভ সেটা হবে, রমেশের লাভ কত হয়ে যাবে, রমেশের লাভ হয়ে যাবে 1800 টাকা। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলেছে এই সমীকরণের বীজদ্বয় 2 এবং -5/3, -2 এবং 5/3 হলে তোমাকে এ আর বি এর মান বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হলো বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ -2
প্লাস 5/3, এটা মানে আমরা জানি -b/a, বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে -b/a, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ -2 × 5/3 এদের গুণফল কী হয়ে যাবে c/a, ঠিক আছে। তাহলে 3 × 6, তাহলে 3 × 6 যদি হয় তাহলে -1/3 b আমাদের কাছে কত -b আছে, বাই a আমাদের কাছে কত a, তাহলে আমরা এখান থেকে পেলাম b/a = 1/3, ঠিক আছে। তাহলে 3b = a, এটা পেলাম। নেক্সট পরে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো -10/3 = c মানে হচ্ছে আমাদের কাছে কত, c মানে হচ্ছে -10/a আমাদের কাছে a, -10 কেটে গেল, তাহলে a = পেলাম আমরা 3, a যদি 3 পাই তাহলে এখান থেকে b মানে আমরা কত পাবো, b মানে হচ্ছে 3/3 পাবো, কারণ a/3, তাই 3 কেটে গেল 1, তাহলে b এর ভ্যালু 1 এবং a এর ভ্যালু আমাদের কাছে কত, b এর ভ্যালু 1, a এর ভ্যালু আমাদের কাছে 3। নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের এটা বলে দিয়েছে, এখান থেকে বলেছে k এর ভ্যালু নির্ণয় করতে। আচ্ছা, এটা মানে কি, বাই মানে হচ্ছে √5 + √2/√7, ঠিক আছে, আর ওদিকে √35 + √k বাই কত আছে 7। এবার খেয়াল করো, যদি আমরা এখানে কোঅর্ডিনেশন করি তাহলে কি হবে, √7 দিয়ে গুণ হবে, তাহলে উপরে হবে √35 + √14 বাই নিচে 7, কারণ √7 দিয়ে দুটো সব লব এবং হরকে গুণ করছে দুটোকেই, এবং এদিকে থাকবে হচ্ছে √35 + √k বাই হচ্ছে 7, দুদিকে তুলনা করে কত পাচ্ছ, k = পাচ্ছ হচ্ছে 14, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেন বলা হচ্ছে 8 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, এটা 8 সেমি এবং এটি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13, অর্থাৎ কেন্দ্রদ্বয় এখান থেকে এইটুকু 13, যেহেতু আমি একটু ফাঁকা রেখেছি কারণ এর ব্যাসার্ধ 8 3 11 হয়, তাহলে মাঝখানটা কত হবে 2, কারণ 13 বলেছে। আচ্ছা, বলেছে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে তোমাকে জানতে চাইছে একটা স্পর্শকের দৈর্ঘ্য, এই অঙ্কটা আমি অনেকবার করিয়ে দিয়েছি তোমাদের, এবিটি সলিউশনেই ছিল। তাহলে আমরা যদি এটাকে অ্যাড করি, ঠিক আছে, এবং এই অক্ষের সমান্তরাল অর্থাৎ যে ব্যাসার্ধের অক্ষটা আছে সেই অক্ষের সমান্তরাল যদি দাগ টেনে নিই তাহলে কি আসবে, এই পুরোটা হচ্ছে 13, তাহলে এই যে নীল দাগটা সেটা 13 সেমি। আচ্ছা, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার কত 3 সেমি, তাহলে এই বাকিটুকুটা কত 5। এবার আমার দরকার, যেহেতু আমার 5, 13 এর সাথে পেয়ার হয় কোনটা 12, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে 12। তোমরা অতিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি হলে 13 অতিভুজ হয়, ওটা লম্ব এবং ভূমি তোমরা বের করে নেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই বের করে নেবে, কারণ আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তবু আমি শর্টকাটে বলে দিচ্ছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা ডি, আর এই মাঝখানে এটা ই, তাহলে ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব এরকম যে ইসি স্কোয়ার = ডিই স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখান থেকে তোমরা মান বের করে নেবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, আচ্ছা সরি, তো আমার এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা 6 নম্বর কোশ্চেন। এবার আমরা 5 নম্বর কোশ্চেন পড়বো। 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি এবি একটি ব্যাস। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে এবি লম্ব সিডি, এবি লম্ব সিডি এবং এডিসি যদি 50 হয়, এবি লম্ব সিডি, তাহলে মনে করো এখানে একটা দাগ আছে যেটা হচ্ছে সিডি। এবার তোমাকে বলা হচ্ছে এডিসি যদি 50 হয়, এডিসি এটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, তাহলে তোমাকে কোশ্চেন করা হয়েছে সিএডি কত, সিএডি এইটা কত, ঠিক আছে। তাই তো কোশ্চেনটা বুঝতে পারলে, এটা হচ্ছে সিএডি, এইটা বলেছে কত, এটা জিজ্ঞাসা করেছে তোমাকে কত, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি সি আর বিকে যুক্ত করি, ঠিক আছে, খেয়াল করো সি আর বিকে যুক্ত করি, তাহলে এই যে এসি চাপের ওপর অবস্থিত এটা একটা পরিদৃষ্ট কোণ, এই যে সিবিএ এবং সিডিএ এটা একটা পরিদৃষ্ট কোণ, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত 50। এবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, তাহলে এই পুরোটা 90, একটা ত্রিভুজের 3টে কোণ মিলে হয় 180, তাহলে 90 আর 50 মানে 140, তাহলে বাকি যে কোণটা সেটা কত থাকবে 40। তাহলে আমরা কীভাবে লিখবো, তাহলে আমরা লিখবো সি কমা বি যুক্ত করা হলো, সি কমা বি যুক্ত করা হলো, সি কমা বি যুক্ত করার পর আমরা লিখব সি এ চাপের ওপর অবস্থিত পরিদৃষ্ট কোণ। কি কি পরিদৃষ্ট কোণ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ডিএসি = একটু ভুল হলো আমাদের,
ADC ইজ ইকুয়াল টু ABC ইজ ইকুয়াল টু কত 50, কারণ দুটোই হচ্ছে পরিস্থিত কোণ সমান হয়। অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব বাকি থাকলো আমাদের CAB কত হয়ে যাবে 180 থেকে মাইনাস 90 প্লাস 50, তাই 90 প্লাস 50 মানে 140, তাহলে 180 থেকে 140 বাদ, তার মানে সেটা উত্তর আমাদের কত আসবে, আমাদের উত্তর আসবে 40 ডিগ্রি। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল সেটা আমরা বের করে ফেললাম। নেক্সট পরের কোশ্চেন 7 নম্বর, এটা 5 নম্বর কোশ্চেন, আগেরটা আমরা 6 নম্বর কোশ্চেন, তোমরা এটা বাড়িতে করে নেবে। নেক্সট 7। আচ্ছা, পরবর্তী কোশ্চেন তোমাদের বলা হচ্ছে ABCD একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, যার AB সমান্তরাল DC। এবার বলা হচ্ছে AD বাহুর ওপর একটা বিন্দু P এবং BC বাহুর ওপর একটা P নেওয়া হলো বিন্দু, যাতে করে DC সমান্তরাল কি হয়ে যায় PQ, মানে এই তিনটা পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এবার বলা হচ্ছে PD যদি 18 হয়, QB যদি 35 হয় এবং CQ যদি 15 সেমি হয়, তাহলে তোমাকে AD জানতে চাইছে। তো আমরা যদি AP বের করি, সেটাই আমাদের যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। এবার এখানে আমরা থ্যালাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি DP/PA ইজ ইকুয়াল টু CQ বাই QB, অর্থাৎ DP মানে 18/PA ইজ ইকুয়াল টু ওদিকে থাকলো 15/35। তাহলে কাটাকুটি করে নাও, 5 3 15, 5 7 35। আচ্ছা, 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 3 6 18, তাহলে PA ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে হচ্ছে 42। এবার যেহেতু আমাদের কি জানতে চাইছে AD, তাহলে AD ইজ ইকুয়াল টু 42 এর সাথে কত যোগ হবে 18, তাহলে 42 এর সাথে 18 যোগ হলে আমাদের উত্তর হয়ে যাবে 60 সেমি। নেক্সট পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে sin 2 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা, cos 4 থিটা হলে tan 3 থিটা কত, তাহলে মানে থিটা বের করতে হবে। তাহলে sin 2 থিটা থাকলো, আমি cos 4 থিটাকে লিখতে পারি sin 90 মাইনাস 4 থিটা। sin 90 মাইনাস 4 থিটা যদি লেখা যায়, তাহলে এখানে থাকবে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা, তার মানে 4 থিটা এই পারে আসলে সেটা কত হয়ে যাবে 6 থিটা। তাহলে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত থাকলো 15। এবার তোমাকে বের করতে বলেছে tan 3 থিটা, তার মানে উত্তর কত হবে tan 3 ইন্টু 15, তার মানে কত আসছে tan 45, tan 45 এর ভ্যালু কত 1, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো ABC, অর্থাৎ এই যে এটা হচ্ছে B হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে 45 এবং এটা কত হবে, এটা হবে 45, ঠিক আছে। এবার বলা হচ্ছে AC বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু যদি D হয়, তাহলে তোমাকে বলা হয়েছে, কোশ্চেন করা হয়েছে sin ABD কত, sin ABD এর মান কত, ঠিক আছে, sin ABD এর মান কত। তাহলে খেয়াল করো, তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে এই বাহুর সাথে এই বাহু সমান, কোশ্চেনে বলেই দিয়েছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এটার সাথে এটা সমান কারণ মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে অবশিষ্ট যে বাহুটা, সেই বাহুটা কি হয়ে যাবে, অবশিষ্ট বাহুটা হয়ে যাবে তোমার অবশ্যই সমান হবে, কারণ সেটা তো এই বাহুটাকে কি বলে, এই বাহুটাকে বলা হয় হচ্ছে তোমার সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু যদি হয়ে যায়, তাহলে এটা ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে এই কোণ সমান হলে যেহেতু টোটাল কোণ 90, তাহলে sin ABD অর্থাৎ sin ABD যে কোণ হবে সেই কোণটা কত হবে 45, আর sin 45 এর ভ্যালু হবে 1/√2। কিন্তু এইটুকু করলে তোমাদের তার উত্তর অ্যান্সার তাড়াতাড়ি মানে বলবে না, তোমাদের আগে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BDC, তাহলে এর মধ্যে কি কি সমান হচ্ছে, AB ইজ ইকুয়াল টু BC, ঠিক আছে, তারপরে AD ইজ ইকুয়াল টু DC হচ্ছে, আর একটা অবশিষ্ট BD কি হয়ে যাচ্ছে, BD হচ্ছে সাধারণ বাহু হয়ে যাচ্ছে, সাধারণ বাহু, ঠিক আছে। এর পাশে কারণ লিখে দেবে, এর পাশে কারণ লিখে দেবে, এর পাশে কারণ কি লিখবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আর এর পাশে কারণ কি লিখবে, এর পাশে কারণ লিখবে DAC এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যে বলে দিয়েছে, যেহেতু তিনটা বাহু, তাহলে বাহু শর্তে অর্থাৎ SSS শর্তে কি হয়ে যাবে, সর্বসম। তাহলে ত্রিভুজ BDC সর্বসম যে হয়ে গেল, তখন আমরা বলতে পারবো কোন দুটোর ভ্যালু মানে কোন দুটো সমান, অর্থাৎ 90 এর হাফ 45 করে। নেক্সট পরের কোশ্চেন, তোমাকে বলা হচ্ছে সম আয়তন বিশিষ্ট দুটি আয়তঘনের দৈর্ঘ্যের অনুপাত 2:3, প্রস্থের অনুপাত 3:4, প্রথমটি উচ্চতা 10। আচ্ছা, তাহলে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 2x ধরলাম, ঠিক আছে, প্রস্থ হচ্ছে 3y, আর উচ্চতা প্রথমটার বলে দিয়েছে 10। এর আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইন্টু উচ্চতা। পরের ক্ষেত্রে
দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ কত হয়ে যাবে 4y ইন্টু উচ্চতা আমাদের জানতে চেয়েছে, তাহলে দ্বিতীয়টির উচ্চতাকে আমরা উচ্চতায় লিখে দিলাম y x কেটে গেল, দুদিক থেকে 3 কেটে গেল, তাহলে এখানে থাকলো 20 বাই ওই পার থেকে 4 নেমে গেল, তাহলে উচ্চতা আমাদের কত হয়ে গেল, উচ্চতা হয়ে গেল আমাদের 5, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টির উচ্চতা কত হয়ে গেল 5। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে একটি একমুখ খোলা চোঙের ভূমিতলের ব্যাস 5 সেমি। একমুখ খোলা চোঙ বলেছে, তার মানে একমুখ খোলা বলতে এটা খোলা। আচ্ছা, উচ্চতা তোমাকে কোশ্চেন করা হয়েছে ভূমিতলের ব্যাস 5, তাহলে ব্যাসার্ধ কত, ভূমিতলের ব্যাস যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, r = হয়ে যাবে 5/2, ঠিক আছে। নেক্সট আয়তন 687.5, ওই চোঙের মধ্যে চোঙের সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে ওই চোঙের মধ্যে চোঙের সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে। তোমাদের সুবিধার্থে আমি ছবিটা আবার এঁকে নিলাম। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাস বলে দিয়েছে 5 সেমি, তাহলে ব্যাস 5 অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 5/2 সেমি বলা হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটি হলো আয়তন। আয়তন বলে দেওয়া হয়েছে 687.5 ঘন সেমি, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছিল যে এই চোঙের মধ্যে, মানে অর্থাৎ এই চোঙের ভেতরে সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে। এবার এখানে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে মার্বেল, তো মার্বেল মানে মনে রাখবে যে মার্বেল এখানে বলতে বোঝানো হয়েছে গুলি, ঠিক আছে। এবার গুলি মানে হচ্ছে সেটা গোলকের মধ্যে বললাম, তাহলে তোমাকে বলা হয়েছে যে এর মধ্যে কতগুলি গোলক রাখা যাবে। তার মানে এর আয়তন যেটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে মোট আয়তন। তার মধ্যে যদি আমরা একটা গোলকের আয়তন বের করে নিই, একটা গোলকের আয়তন বের করে নিয়ে মোট আয়তন থেকে একটা গোলকের আয়তন ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, গুলির সংখ্যা বেরিয়ে যাবে। তার মানে আমরা কি করব, একটি গুলির আয়তন বের করে নেব। একটি গুলির আয়তন কি হয়ে যাবে, একটি গুলির আয়তন হয়ে যাবে 4/3 পাই r কিউব। তাহলে 4/3 পাই r কিউব, তাহলে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r মানে হচ্ছে তোমার কত 5/2, কারণ এর সমান ব্যাস বলেছিল, তাহলে 5/2 ব্যাসার্ধ হয়ে গেল। এটা ক্যালকুলেশন করবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 125/8, তাহলে 4 দিয়ে কাটাকুটি করে 4 × 8, 2 দিয়ে কাটবে 11, তাহলে তোমার উত্তর আসবে 11 × 5 = 55, 5 হাতে গেলো 1, 5 22 × 5 = 27, 7 হাতে গেলো 2, 1375/21। তাহলে এটা এলো আমাদের একটি গুলির আয়তন ঘন সেমি, ঠিক আছে। তার মানে তোমাকে গুলি সংখ্যা বের করতে হবে, তাহলে গুলি সংখ্যা = হয়ে যাবে তোমার 687.5, এটাকে ভাগ করতে হবে কোনটা দিয়ে, 1375/21। তাহলে তোমরা কি করবে, তোমাদের কাজ হলে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে UI = xi - 25/10, সামেশন fi UI = 20 এবং সামেশন fi = 100, তবে x বার কত। তাহলে এটা আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে x বার = কি হয়, a প্লাস সামেশন fi UI বাই সামেশন fi ইন্টু h। তাহলে a আমাদের কাছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে a, কারণ UI মানে হচ্ছে xi - a/h। তাহলে এটা আমাদের কাছে কি, এটা আমাদের কাছে a, এবং এটা আমাদের কাছে কি, এটা আমাদের কাছে h, ঠিক আছে। তাহলে মান বসিয়ে নাও, 25 প্লাস fi UI এর মান 20 বাই নিচে fi এর মান হচ্ছে 100 ইন্টু h মানে হচ্ছে 10, 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ আমাদের থাকলো x বারের ভ্যালু কত হলো 27। তাহলে আমরা আজকে পেজ নাম্বার 381 পেজের আমরা এবিটি এর SAQ MCQ আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অন্য কোনো পেজ নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং সবাই মাধ্যমিকের প্রস্তুতি নাও, আর বেশি টাইম নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।